নেত্রকোনার মদনে মাদক এবং ডাকাতি সহ একাধিক মামলার আসামি বিএনপি নেতা আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারের পর তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে অন্তত 9টি মামলা রয়েছে। আমরা জানি আজকে বিএনপির আজকে এর মধ্যে জানানো হয়েছে যে 7,000 নেতাকর্মীকে বিএনপি বহিষ্কার করা হয়েছে। কিন্তু এই সবগুলো ঘটনা, যেটি সোহরাব ভাই বলছিলেন যে বহিষ্কার করা হয়, কিন্তু সবগুলোই হয় জানাজানির পর, কোথাও চাঁদাবাজির অভিযোগে, কোথাও এরকমের ঘটনা। জানাজানির আগে কেন নয়? দল থেকে নিজ উদ্যোগে কেন এই কর্মীদেরকে যাচাই বাছাই করা হয়? অপরাধ করার পরেই তো শাস্তি হবে। কিন্তু এই ব্যক্তির নামে 9টি মামলা, তার মানে উনি আজকে প্রথম অপরাধ করলেন। 9টি মামলা, সে বাইরে আছে কিভাবে? কথাগুলো যদি আইনে, আমরা তো যেটা বলছি যে যেই অপরাধী হবে তাকে আইনের মুখাপেক্ষি হইতে হবে, তো সেটা কোর্ট উইল ডিসাইড। তাহলে এর আগে কেন বহিষ্কার করলো? না, তো এর আগে বহিষ্কার কোথায়? এই যে আজকে যখন অ্যারেস্ট করলো এরপরে তাকে বহিষ্কার? না, তো স্বাভাবিকভাবে অপরাধ ধরার পড়ার পরেই তো সেটা হবে। আর আগে যে 9 মামলা ছিল সেগুলো যে রাজনৈতিক মামলা না, সেটা জানবো কিভাবে? রাজনৈতিক কারণে অস্ত্র মামলাও হয়, রাজনৈতিক কারণে ওই যে কারচুরি মামলাও হয়। কাজে কোনটা যে রাজনৈতিকটা আর কোনটা ওইটা, সেটা আপনি বলবেন কীভাবে? কাজে এটা হলো যে প্রমাণ সাপেক্ষ। এই জন্য যে আজকে বিএনপির এটা করছে, আজকে কি জামাতের সব লোক একেবারে ফেরেস্তা বা বিএনপির সব লোক চোর, এটা তো কেউ বলতে পারবে না। সব জায়গায় সমাজে অপরাধ আছে বলে কোর্টও আছে, পুলিশও আছে, তো সেগুলোর কাজ করবে। আইনের শাসনটা প্রতিষ্ঠা করা হলো সবচেয়ে বড় কথা, যেটা আইন ছিল না বলেই আজকে এটা হচ্ছে। যেমন আজকে আমার ভাই যে কথাটা বললেন যে আগে এটা ছিল না, ওনারা এখন উপলব্ধি হয়েছে যে 300 আসনের মধ্যে আর 150 উপরে আসন পায় তারা যদি ক্ষমতা না, রাষ্ট্র পরিচালনা করে, বলছে ক্ষমতা, ওনারা ক্ষমতা দেখেন বলেই সেটা মনে হয়। আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তো সংখ্যাগরিষ্ঠ যারা হবে তারাই তো নিবে, এটা স্বাভাবিক হবে। আজকে আসন যদি বন্টন দেখেন, তাহলে কোনো আসনে আছে 3 লাখ, আবার কোনো আসনে 7 লাখও আছে, সমত নাই। তাহলে আপনি কি এটার জন্য 7 লাখ আসনে যে জিতছে তার এটা পাওয়ারটা বেশি নাকি? একই তো পাওয়ার। তো ওইটা সবচেয়ে বড় কথা হলো যে এটা এখন আমরা কোন সিস্টেমটা চাই, পাবলিক কোন সিস্টেমটা চাই। আপনি টোটাল একটা মৌলিক পরিবর্তন করে দিবেন জনগণের ম্যান্ডেট ছাড়াই, আবার এটা চাপাই দিবেন। আবার চাপাই দিয়েছেন কেন? এটা যেন আপনি আবার ডেমনস্ট্রেশন করে প্রেশারাইজ করবেন, তো এটা তো গণতন্ত্র না, তাই না? আপনি এর জন্যই তো বলছি যে আপনার বক্তব্যটা নিয়ে আপনি জনগণের কাছে যান, জনগণ যদি ম্যান্ডেট দেয় তারপর হবে। এটা তো সত্য কথা যে আজকের ব্যর্থ হয়েছে। ব্যর্থ কোথায় হয়েছে? ব্যর্থ হয়েছে যখন কেয়ারটেকার সিস্টেমটাকে বাতিল করে যখন আবার এক দলে চলে গেছে, তখনই তো ব্যর্থ হয়েছে। এই জন্যই তো আমরা বলছি যে না, কেয়ারটেকার সিস্টেমটা দরকার। জামাত তো আন্দোলন করে কেয়ারটেকার সিস্টেম নিয়ে আসছিল, সেটার জন্য আবার জনককে, আওয়ামী লীগ না জামাত, এটা নিয়েও দ্বন্দ্ব ছিল, এটা তো আমরা বলছি। কিন্তু বিষয়টা হলো যে যেটা ভালো সেটা তো অ্যাকসেপ্ট করতে হবে। কোনো কিছুই পার্মানেন্ট না। এখানে কিন্তু বলা হচ্ছে স্থায়ী বলতে কিছু নাই। আমরা 3 জনও এখানে স্থায়ী না, কোনো কিছু স্থায়ী না। সব কিছু যতই সময় যাবে তত এগুলো পরিবর্তনশীল, সব কিছুই পরিবর্তনশীল। পরিবর্তন হবে, যেটা ভালো সেটাই মানুষ গ্রহণ করবে। একসময় রাষ্ট্রপতির শাসন ছিল, সেটা পরিবর্তিত হয়ে পার্লামেন্টের সিস্টেমে আসছে, তাই না? তা এখন যদি আবার আপনারা ওই ব্যক্তির শাসন ফিরে যেতে চান, একদিক দিয়ে মুখে বলবেন পাবলিকের চান, আপনি ম্যান্ডেট চান, আবার আরেকদিক দিয়ে ব্যক্তি ঠিক করবে, তাহলে তো প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে গেলেই হয়, প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে গেলেই হয়। কাজে এখানে তো বিষয়টা হলো যে আমার সবচেয়ে বড় কথা যে আমি যে সরকার পরিচালনা করব সেই সরকারটার জবাবদিহিতা আছে কিনা, জনগণের কাছে দেখে যেতে হবে কিনা। এই জন্য তো বারবার বলছি, যদি কেয়ার সিস্টেমের মাধ্যমে নির্বাচন হয়, যদি দলীয় সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করতে না পারে, তাহলে ফ্যাসিবাদের জন্ম হবে না। আর আরও এটাকে নিশ্চিত করা হয়েছে যে 10 বছরের বেশি বা 2 টার্মের বেশি আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। এখানে আরও নিশ্চিত করা হয়েছে যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের মধ্যে ক্ষমতার বন্টন এমনভাবে ভারসাম্যভাবে করতে হবে যাতে সেটা না হয়। ঠিক হয়নি যে কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় এটা আলোচনায় তো আলোচনা হয়েছে, বাট কোন প্রক্রিয়ায় হবে সেটা নিশ্চিত হয়নি। কোন প্রক্রিয়া তো আলোচনা হতেই পারে। প্রক্রিয়া তো পার্লামেন্টও যে কোনো কিছুই করেন না কেন, আপনি একটা নিয়মের মধ্যে তো যেতে হবে। আজকে আপনি বললেন আমি মানলাম না, ঠিক আছে, সেটার জন্য তো পাবলিকের কাছে যেতে হবে, সেটার জন্য তো ভোট দিতে হবে। আপনি আমার ম্যানিফেস্টো আমি পিআর চাই না, ওকে, আমি পাবলিকের কাছে গেলাম, ওনারা পিআর চায়, ওনারা পাবলিকের কাছে আসুক, তারপর পাবলিক যদি ওনাদেরকে ভোট দেয়
নেক্সট ওরা করবে, কোনো অসুবিধা তো নাই। তো এর জন্যই তো সেটা তো আমি ডিসাইড করে দেব, আপনি কয়েকজন মিলে ডিসাইড করে দিবেন জাতির ভাগ্য কী হবে, এটা তো এটার জন্য তো পাবলিক করে। যেমনি বললো যে আন্দোলন, হ্যাঁ আন্দোলন তো আমরা 17 বছর ধরে করতেছি, ওনারাও আমাদের সাথে ছিল। গণভোটের মাধ্যমে তো জনগণের opinion নেওয়া গণভোট যায়। করতে হলে তাকে আপনাকে ওই সংবিধান সংশোধন করতে হবে। আপনি তো সংবিধানের মধ্যে আছেন, এখনো যত কিছুই করেন না কেন আপনি, সংবিধানের মধ্যে এটা করতে হবে। পার্লামেন্টে যেতে হবে। এর জন্যই আজকে বোধহয় রাষ্ট্রের সকল যে সমস্যায় পুঞ্জীভূত হয়ে আছে এইগুলো নিয়ে ওনারা ওই লোকাল নির্বাচন বা ডাকসু নির্বাচন বা উপজেলা নির্বাচনের ম্যান্ডেটে তো আর সেটা পরিবর্তন করা যাবে না, সেটার জন্য একটা পার্লামেন্ট লাগবে। তা আমরা তো সেই পার্লামেন্টেই বলতেছি। আজকে সৌরভ ভাই যে কথাটা বলছে এটা তো শক্তি, যেটা আমরা বিগিনিং থেকে বলে আসছি, যে এই সময় ক্ষেপণ না করে যদি আজকে 3 মাস 6 মাসের মধ্যে আজকে নির্বাচনটা হইতো, তাহলে তো আজকের এই সমস্যাগুলো এখানে জট বাঁধতো না। আজকে যতই দিন যাচ্ছে সমস্যা জট বাঁধছে। এবং এটার জন্য এখন যেটা বলতে চাই সেটা হলো যে আজকে যদি আমরা সমস্যার সমাধান চাই, সমস্যার সমাধান হইতে একটা পার্লামেন্টে যেতে হবে।